কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পর। তোমার সুরে সুর বেঁধেছি, এমন বহু 90-এর দশকের সুপারহিট গানের কথা আপনাদের হয়তো মনে আছে। মনে কি বলছি, এগুলো মনে মনে গুনগুন করি আমরা সব সময়। শুধু আমি 90-এর দশক বলবো না, এই গানগুলি আমাদের চিরদিনের সাথী। ছোট থেকে বড় সকলেই মনের অজান্তে বলুন, সুখে বলুন, দুঃখে বলুন, সব সময় আমরা এই গানগুলি গুনগুন করে থাকি মনের অচিরে। এই গানগুলি এত জনপ্রিয়, বাংলার কিছু গান যেগুলো ভুলে থাকা যায় না, যেগুলো সব সময় চলে আসছে, এগুলো ভেসে আসে হাওয়ায় হাওয়ায়। বিশেষ করে দুর্গাপূজার সকালের কথা সকলের হয়তো মনে আছে। সকালে উঠে দুর্গাপূজায় এই গানগুলি বেজে থাকে প্যান্ডেলে প্যান্ডেলে, আমরা শুনতে পারি বাড়ি থেকে, মনে একটি শিহরণ জেগে ওঠে। আচ্ছা, এই গানগুলির কথা কেন বলছি বলুন তো? আজকে এই গানগুলির কথা বলছি একটি বিশেষ কারণে। আমরা জানি এই গানগুলি মেলোডি কিং কুমার শানুর গলায় গাওয়া গান। উনি গান গেয়েছেন, ওনাকে আমরা সবাই চিনি, কিন্তু এই গানগুলির মূল উৎপত্তি কোথা থেকে, সুর দিয়েছেন কে, জানেন কি আপনারা? আপনাদের জন্য একটি বিস্ময় অপেক্ষা করছে আজ আমাদের স্টুডিওতে। জানেন, এই গানের সুর দিয়েছিলেন অরূপ প্রণয়, দুটি জুটি। শুধু জুটি বলবো না, এটি একটি আলোড়ন বটে। এই গানের মাধ্যমে বাংলার যে গানের যে একটি সংস্কৃতি আছে তার উত্থান দেখেছেন, পতন দেখেছেন। এই গানগুলিকে সুপারহিট করে বাংলার গানের যে জগৎ, এটাকে বিশ্বের দরবারে একটি অনেক উঁচুতে স্থান দিয়েছেন। আর এই অরূপ প্রণয় জুটি আদৌ কে তারা? অর্থাৎ তারা হলেন অরূপ বন্দ্যোপাধ্যায় এবং প্রণয় অধিকারী। আমি সে বিখ্যাত দুই সুরকারদের কথা বলছি, যাদের ছাড়া আমাদের এই গান জগৎ, এ মনের ভাব কিছুই প্রকাশ করা হয়তো সম্ভবই ছিল না। একের পর এক হিট গানের নেপথ্যে এ দুই পুরুষ। আসলে তাদের কথা যত বলবো ততই কম, সময় পেরিয়ে যাবে, কথা শেষ হবে না। এর মধ্যে আরেকটি কথা, যে এই দুই জুটির মধ্যে প্রণয় অধিকারী, উনি এখন আমাদের মাঝে নেই, কিন্তু এখনও আমাদের মাঝে রয়ে গেছেন অরূপ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সুরকার, যার সুর দিয়ে আমরা নিজের জীবনের ভাব, আবেগ, সুখ দুঃখ সব কিছু ভাগ করে নিতে শিখে গেছি এবং আমরা মনের আনন্দটাকে উপভোগ করতে পেরেছি। দর্শক বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমি দীপান্বিতা আপনাদের সামনে চলে এসেছি আজকের এই বিশেষ আলাপনে। আমার সাথে যিনি রয়েছেন, এতক্ষণ হয়তো বা আপনারা সবাই বুঝে গেছেন কে আছেন আমাদের সাথে। ওনার ব্যস্ততম সময় আমাদের দিয়েছেন আপনাদের দেওয়ার জন্য, আপনাদের সাথে বহু ওনার জানা অজানা কথা বলার জন্য, ওনার জীবনী জানবো, গান শুনবো, সব কিছু মিলিয়ে আজকের এই অনুষ্ঠানটি জাঁকজমক হয়ে যাবে। আপনারাও আশা করি অনেক উপভোগ করবেন। কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিচ্ছি। উনি আসলে পরিচয়ের প্রয়োজন পড়ে না ওনার, তারপরেও আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। আমাদের স্টুডিওতে আজকে আছেন অরূপ বন্দ্যোপাধ্যায়। নমস্কার আপনাকে। নমস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। সঙ্গীত অনুরাগী আপনারা, সঙ্গীতকে ভালোবাসেন, আপনার ভাবাবেগটা দেখলাম। আপনি যেভাবে আমাদের শ্রোতাদের বলছিলেন আমাদের ব্যাপারেতে, আমরাও তো সেটাই চেয়েছিলাম, যে সঙ্গীতের সেই মাধুর্য, পার্টিকুলারলি বাঙালি যারা সঙ্গীতকে ভালো করে জানে, বোঝে, বোধশক্তি যাদের ভেতরে রয়েছে, এবং যারা তাদের মণিকোঠায় আমাদের জায়গাটা দিয়েছিল, তো তাদের জন্য তো ডেফিনেটলি আসতেই হবে। এবং আমি এই জন্য এলামও, এবং খুব ভালো লাগছে আপনাদের স্টুডিওতে। এবং সঙ্গীতের যাত্রা একটা এমন যাত্রা যেটা অনুভূতি ছাড়া সম্ভব নয়। যারা দেখছেন আপনারা, তাদেরও বলছি, রুচি তো বটেই, রুচির সাথে সাথে যেটা দরকার, যেটা আমি মনে করি, সূক্ষ্ম অনুভূতি। সূক্ষ্ম অনুভূতি ছাড়া সঙ্গীতকে স্পর্শ করা যাবে না। অবশ্য সেই সঙ্গীত হৃদয়স্পর্শী হতে হবে। সঙ্গীত তো অনেক রকমের বাজছে, ধাম ধুম ঢাক ঢুক অনেক কিছু বাজছে, কিন্তু কোনটা হৃদয়স্পর্শী সঙ্গীত, সেটা হলো আসল সঙ্গীত, যার মধ্যে সুরের মাধুর্য জড়িয়ে রয়েছে।
আমরা জানি সুর, তাল, লয় এই তিনটি একদম। মিলিয়ে তিনটে মিলেই অফকোর্স, একটাকে বাদ দিলে আরেকটি চলবে না। যেমন আমাদের কবিতা ছন্দ, একদম ওই ছন্দটা তো রাখতেই হবে, আর তাল মানেই ছন্দ। সে তিনটি যে বিষয় সুর, তাল, লয়ের একটির মহারাজ বলতে পারবো, আপনাকে কিং বলতে পারবো, যেটা আপনার মাধ্যমে আমরা সত্যি খুব দেখুন, অনুপ্রাণিত। মা সরস্বতী যতটা আমাকে দিয়েছেন, আমি অকপটভাবে মানে কোনো কার্পণ্যতা না রেখে আমি উজাড় করে দিয়েছি আমার সঙ্গীতের ব্যাপারটা, এবং আরও অনেক কিছু করছি, আমি করতে চলেছি, করছি। এবং বিশেষত আমি একলাই এসেছিলাম বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমি একলাই প্রবেশ করেছিলাম। আমার প্রথম ছবি ছিল, তার আগে অবশ্য দুটো ছবি আমি করে এসেছি অতি অল্প বয়সেতে, শুনলে অবাক লাগবে। 22 বছর বয়সেতে আমি প্রথম হিন্দি ছবি করি, শর্ট ফিল্ম, মন বলে। মন মানে হচ্ছে সাইলেন্স। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরের ছবিটাতে বম্বের চিত্রতারিকা ছিলেন এবং তারকাও ছিলেন, তার ভেতরে রাধা সালুজা, যাকে মিনু বলে ছবিটাতে আপনারা দেখেছেন, যার ভেতরেতে গানটা ছিল কালি রে, আমার গুরুদেব সলিল চৌধুরীর মিউজিকেতে, তা ওতে উনি নায়িকা ছিলেন রাধা সালুজা, আর তার এগেনস্টে ছিলেন দীনেশ ঠাকুর। সেই রাধা সালুজা ছিলেন আমার ওই উপাসনা ছবির নায়িকা, আর তার এগেনস্টে ছিলেন রাকেশ পান্ডে, খুব নামকরা সেই সময়কার। আপনারা তখন জানেন না, অতটা জেনে বুঝতে পারবেন কি না। তো এই ছবিটা মানে যেই হলো, ওরা তো খুব উৎসাহিত ছিল আমাকে, খুব কম বয়স, বুঝতেই পারছেন, 22 বছর 23 বছর বয়স তো কিছুই বয়স নয়। তারা বলে আপনার জায়গা দিল্লি নয়, আপনার জায়গা হচ্ছে বম্বে, আপনাকে বম্বেতে প্লিজ আপনি চলে আসুন। আর এই বম্বের নামটা শুনে আমি একটু আতঙ্কিত হয়েছিলাম, কারণ গান শুনেছিলাম, যারা হটকে যারা বচকে শুনো বম্বে মেরি জান। তো ভয় একটা ব্যাপার ছিল গানটা, কারণ বয়সটাও তো অনেক কম। তো আর তাছাড়া একটুখানি স্পিরিচুয়াল মাইন্ডেড ছিলাম, তো আধ্যাত্মিক ধরনের, তো একটুখানি নিজেকে মানে কী করে মানে এই সমস্ত থেকে দূরে রাখতে পারি তার একটা চেষ্টাও ছিল। তাও একটা আমি 1 বছর সময় নিয়েছিলাম ডিসিশন নিতে, বম্বে যাব কি যাব না। হঠাৎ হলো এমন ব্যাপার, আমার বাবার ক্যান্সার ধরা পড়ল, আমার স্বপ্ন পুরো চুরমার। বড় ছেলে আমি, বাবার ক্যান্সার, আমার স্বপ্ন, এই সব নিয়ে চলছে। বাবাকে নিয়ে যেতাম অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স, সাফদারজাং হসপিটাল, সব জায়গায় যেতে গেছি। তো ফাইনালি দেখা গেল বাবার ওই বায়োপসি রিপোর্ট একদম ক্লিয়ার, ফাইনাল, কিচ্ছু নেই। আমি ওকে হয়ে গেলাম। আমি যে এতদিন ধরে কান্নাকাটি করছিলাম, সে কান্নাকাটিটা বন্ধ হলো, এবং আমি পাড়ি দিলাম বম্বের জন্য। তো বম্বেতে প্রবেশ করে আপনি তো জানেন, ইট ইজ চ্যালেঞ্জিং লাইন একদম। এবং অনেকে আমাকে অনেক ধরনের সুপারিশ করার সব ওই বলেন না লিটার টিটার দিয়ে দিয়েছিলেন, মেম্বার অফ পার্লামেন্টে তারা মানে অনেক মানে রাজশ্রী প্রোডাকশন হ্যানও নেই, সব নিয়ে এসেছিলাম, একটাকেও কাজে লাগাইনি। আমি বলেছিলাম যদি আমার প্রতিভা থাকে, আমার প্রতিভার ওতে আমি আগে এগোবো, নইলে আমি যেমনটি আছে তেমনই থেকে যাব। মা শুনেছিলেন, এবং মা বাবার পরম আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ। আমার প্রথম ছবি করি আমি 1980-তে বম্বেতে প্রবেশ করি, 81-তে ছবি সাইন করি ঘর দামাদ বলে, কৌমুদি ফিল্মের। তারপরেরটাই আমি করি জয় ইন্টারন্যাশনাল ফিল্মের ছবি কালা গোলাপ, ব্ল্যাক রোজ, এবং এই ছবিটিতে গান গেয়েছিলেন আশা ভোসলে। আরও বলছি আশা ভোসলে কি নিয়ে অনেক কথা বলবো, সুরেশ ওয়াডেকার, অনুরাধা পডওয়াল, আলকা ইয়াগনিক, অভিজিৎ ভট্টাচার্য। অনেক এর সাথে অনেক কিছু লুকিয়ে রয়েছে এই ছবিটার গানের সাথে। যেমন আশাজিকে যে অ্যাপ্রোচ করবার পর আশাজি তো নাই করবে, কোথাকার ওই ছোট্ট একটা ছেলে কোথা থেকে এসে গেছে, তার গান কেন আমি গাইতে যাব। তখনকার সময় উনি তো খুব উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল এবং অত্যন্ত দামি, আর উনার যা দাম, সেই দামের
থেকেও কম আমার পুরোটা ছবির রেকর্ডিংয়ের বাজেট। আর ওটা শর্ত, যদি উনি গান তবে আপনি এই ছবিটা করছেন। ওখানে এরকম ব্যাপার হয়। আমি অ্যাকসেপ্ট করেছিলাম, জানি না কোন শক্তি ছিল, আমি অ্যাকসেপ্ট করেছিলাম। এবার উনি তো না করে দিয়েছেন, আমিও একদম একদম মানে ডিটারমেন্ট, আমি যেমন করে ওনাকে করাবোই করাবো। আমি ঘুরছি। একদিন ওনাকে ধরেই ফেললাম, বলে दीदी आपको इतना माँ सरस्वती की तरह मानता हूँ और आप अगर ना बोलेंगे तो कैसे चलेगा, गाना तो सुन लीजिए आप। আশাজির মানে উদারতাটা দেখুন, এত বড় শিল্পী এমনি এমনি হয় না। বললেন आपका गाना मैं गाऊंगी, मैं डेफिनेटली गाऊंगी, लेकिन एक शर्त। এই যে শর্তটা বললো, আমার তো টাকাই নেই, আমি টাকাটা দেবো কোথা থেকে? আমার একবার ছাতা অবস্থা, একাই করছি। অরূপ ব্যানার্জি করে তখন আমার, বললাম না আমার একাই তখন অরূপ ব্যানার্জি। এইবার आशा जी बोले एक शर्त में है। हले दीदी आप बोलिए। मैं आपका गाना गाऊंगी, लेकिन आपसे एक नया पैसा मैं नहीं लूंगी, राजी है आप? চিন্তা করে মানে দেখুন আমি কি ভাবছি আর উনি কি আমাকে বলছেন, মানে আমাকে যেন একটা মানে মানে রেহাই একটা এমন একটা মানে আমাকে সান্ত্বনা বলতে পারেন যে তুমি রিলিফ হয়ে যাও একদম, ডোন্ট টেক টেনশন। যেটা নিয়ে থিংকিং করছেন যে কত টাকা চাইছে, ভয়টাকে একদম অভয়তে বদলে দিলেন। এবং ফিল্ম সেন্টার, যেখানে শচীন দেব বর্মন, আর.ডি. বর্মন, কল্যাণজি আনন্দজি, আনন্দ মিলিন্দ, এরা যেখানে রেকর্ডিং করতো, আমিও কিন্তু সেখানেই রেকর্ডিং করলাম। আমার ওই টিমটাই হচ্ছে পঞ্চমদা টিম, ওই নিয়েই আমার জীবনটা শুরু। রেকর্ডিং করলাম আমি, এবং রেকর্ডিং ট্র্যাক হয়ে গেল। আশাজিকে যখন গানটা শোনাচ্ছি আমি, आशा जी पंचम दा का डेके आनलें, पंचम देखो नया म्यूजिक डायरेक्टर क्या म्यूजिक बनाता है, देखो जरा। 1982 साल गानटा रेकर्ड करছি, আর 1992 সাল সেই পঞ্চম দা আমার রেকর্ডিং করছি অরুন্ধতী হোম চৌধুরী সারেগামা কোম্পানির জন্য। শিবাজি চ্যাটার্জি উপস্থিত সেখানে। পঞ্চমদা চলে এসছেন, তোমাদের রেকর্ডিং শুনতে চলে এলাম, না সুর চুরি করতে চলে এলাম। তখন আমি বললাম, সমুদ্র বলছে পুকুরকে যে একটু জলের দেবে। আমার উত্তরগুলো এরকমই ছিল। প্রণাম করলাম বলে খুব ভালো কাজ করছো তোমরা, দুর্দান্ত কাজ করছো, আশীর্বাদ পেলাম। তো আশাজির এই গানটার সাথে সাথে আর একটা গান এই কালাগুলাবেতে ছিল, এটা আবার আর একটা আলকা ইয়াগনিক তখন নবোদিত হচ্ছে আর কি, অভিজিৎ নবোদিত হচ্ছে, তাদের একটা গান করালাম, জিন্দিগি কি রাহো মে সুখ দুঃখ হ্যায় দো সাথী। যদি পারেন কখনো এই গানটা আমি পাঠিয়ে দেবো, ওটার ক্লিপিংটা মানে অডিওটা অ্যাটলিস্ট পাবলিককে শোনানোর চেষ্টা করবেন। অতি মিষ্টি গান, পঞ্চমদার টিম, আমার সুর, প্যাপি মিউজিক, মেলোডিয়াস প্যাপি মিউজিক, মানে ফুড ট্যাপিং মিউজিক, যেটা হৃদয়তেও ভালো লাগবে। ওটা ওদের প্রথম গান ছিল দৈত্য কণ্ঠে, আলকা ইয়াগনিক অভিজিতের। প্রথমবার হয়তো দুজনকে দেখলেও হয়তো স্টুডিওতে। তো এছাড়া অনুরাধা পড়বাল তো ছিল, সুরেশ ভাটকর ছিল। কালাগুলা হতে হতে কেউ প্রস্তাব নিয়ে হলো, একজন বাঙালি ছেলে, বম্বে তার সব কিছু কারবার, জন্ম টন্ম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেও সুরকার হতে চায়। আপনার তো এত নাম, তো সমস্ত নিউজ পেপারেতে আমার ফটো আর নিউজ। ইয়াংগেস্ট মিউজিক ডিরেক্টর, বুঝতেই পাচ্ছেন, সকলে ভালোবাসছে আমার, একটা ক্রেজিনেস, সবাই ক্রেজি, এবং সকলে জানে যে কিছু একটা হতে চলেছে। বলছি এবার এরপর আরও ইন্টারেস্টিং কথাগুলো বলবো। তো প্রণয়কে আমি একটা, ওই যেমন ম্যাকডোনাল্ড হয় না, এরকম কোনো একটা জায়গায় ডাকলাম, ডেকে আমরা জাস্ট একটা চা খেলাম। আমার ভালো করে মনে আছে, চাটা খেয়ে, ওর গান জানি না, শুনি না, ওর তো নামই নেই, কেউ চিনতই না ওকে। তো চাটা খেয়ে আমি না খুব, বললাম না অনুভূতি ছাড়া কিছু হয় না, ভীষণ কাইন্ড হার্টেড আমি এমনিতে,
এটা পুরো ইন্ডাস্ট্রিতে খবর নিয়েও আপনারা দেখতে পারবেন। কুমার শানু বলুন, উদিত নারায়ণ বলুন, অভিজিৎ, যাকে জিজ্ঞাসা করবেন তারা ডেফিনেটলি বলবে যে আমি কী নেচারের মানুষ। তো আমি চাটা খেয়ে উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম, প্রণয়, ফ্রম টুডে অনওয়ার্ড ইউ আর মাই পার্টনার। ও তো আকাশ থেকে পড়লো যে একটা নাম অলরেডি মার্কেটে চলছে, সে আমাকে অফার করছে। তারপর যা হয় প্রণয় নিজের টার্মস অ্যান্ড কন্ডিশন ইত্যাদি রাখলাম, তুমি কোর্ট পেপারগুলো নিয়ে লিখে নিয়ে চলে আসবে, আমি শুধু সাইন করে দেবো। আই এম সো ক্লিয়ার ফর মাই হার্ট, আই ডোন্ট ওয়ারি কি তুমি লিখছো না লিখছো, আমি একজনকে ভয় পাই শুধু। তো যাই হোক, সেই তারপর জুটিটা শুরু হলো। আর জুটিটা হওয়ার পর দেখলাম আমরা দুজনে মিলে কিন্তু অনেক কিছু করতে পারি। এবং আমাদের প্রথম যেটা নিবেদন ছিল, সেই নিবেদনটা কম্পোজ ম্যাক্সিমাম আমিই করেছি, ম্যাক্সিমাম কম্পোজিশন। তো আরোহী, বম্বে দূরদর্শনে আরোহী খুব পপুলার প্রোগ্রাম ছিল তখন। আপনারা ছোট ছিলেন, হয়তো জানেন না। কিন্তু কত সালের কথা বলছেন? এটা বলছি 1985। তখন আমার জন্ম হয়নি। 85-86 জন্ম হয়নি। আরোহীর এত সুন্দর আমি সাজিয়েছিলাম। ওতে কম্পেয়ারিং করেছিল জুলি বলে একটা সিনেমা আছে জার্মান, যাতে ভুল গই সব কুছ ইয়াদ নেই আব কুছ না 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 না, ওই গানটা ওই ছবিতে ছিল। ওই ছবির মিউজিক ডিরেক্টর রাজেশ রোশন, কিন্তু ওই ছবির হিরো ছিল বিক্রম। পরে হয়তো কিছু ছবি করে হয়তো ছেড়ে দিয়েছেন, কিন্তু আমি সেই বিক্রমকে পাকড়াও করলাম, করে বললাম আপনাকে অ্যাঙ্কারিং করতে হবে এই প্রোগ্রামটাতে কাকে কাকে নিলাম? আলকা ইয়াগনিক, উদীয়মান শিল্পী তখন, উষা তিমোতি, যে হিমালয় কি গোদ মেতে, যার গান রাষ্ট্রীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল, উষা তিমোতি। আর সাথে আরেকজন ছিল আই এম এ ডিস্কো ডান্সার ফেম, বিজয় বেনেডিক্ট। আজও বিজয় বেনেডিক্টের সাথে আমার রিলেশন হচ্ছে এইরকম, মানে আমাদের হার্ট টু হার্ট রিলেশন এরকম। তো এই প্রোগ্রামটা দুর্দান্ত প্রোগ্রাম হলো, মাঝে মাঝে দেখানো হয় ওটাও। তো ওই প্রোগ্রামটার যে মরালটা পাওয়া গেল, তার থেকে বুঝতে পারলাম যে অনেক কিছু আমরা করতে চলেছি। 85, 87 থেকে ছবি প্রচুর পেতে শুরু করলাম। এবং যতগুলো ছবি পেয়েছি তখন কুমার শানু একেবারে নবাগত, একেবারে। তাকে তার বাড়িতে গিয়ে আমি নিজে খুঁজেছি, আমি এইসব ট্যালেন্ট খুঁজে থাকি। তা গিয়ে খুঁজে ভিলেপার্লে স্কিমেতে থাকতো, বললাম তোমাকে আমাদের এই যে ছবিটা আছে, ছবিটা ছিল তখন, ওটা পরে নামটা হয়ে গেছিলো কৃষ্ণ অর্জুন, আগে নাম ছিল নামটা ভুলে গেল, ওম শান্তি ওম। ওম শান্তি ওম নামটি যেটা পরে শাহরুখ খানরা করেছে, ওটা আগে এই টাইটেলটা এনাদের কাছে ছিল। হ্যাঁ, যাদের ছবিটা করছিলাম, সে করতে পারেনি, কয়েক বছর এদিক ওদিক হয়ে গেছিলো, তো ওটা আর কি এক্সপায়ার হয়ে যায়, রিনিউ করায়নি, তখন ওরা ওটাকে ক্লেম করে ওম শান্তি ওম করে দিল। তো ওই ছবিটার জন্য শানুকে সিলেক্ট করলাম। এবং পঞ্চমদার যে অন্যতম অ্যারেঞ্জার ছিল, সে শচীন দেব বর্মন আর আর ডি বর্মন ছাড়া কারো কাজ করেনি। এবং ছাড়বার পর কোনো একটা মিউজিক ডিরেক্টরের কাজ করেনি। সে বলে আপনার কেন কাজ করব, আর গান তো শুনুন, না শুনে কেন এমনি গানটা শুনে নিন। গানটা শুনিয়ে দিলাম, একটা পরে দুটো। আমি করব, আমি ডেফিনেটলি করব, দারুণ। আমি তো বুঝতে পারছি আমি সঠিক পথে হাঁটছি, আমার সুরের সে শক্তি রয়েছে, পাবলিক আমাকে চাইছে। এত বড় মানুষ যে শচীন দেব বর্মনের কাজ করেছে, আর ডি বর্মনের কাজ করেছে, সে সার্টিফাই করবো, যে প্রথমে রিফিউজ করেছে। আমি জানি আমি এবার দৌড়তে পারবো। আর তারপর যা দৌড়ানো শুরু হলো, এবং সমস্ত ছবিগুলোতে কুমার শানুকে আমি রেখেছিলাম। ছবিগুলো ইনকমপ্লিট হয়ে রয়েছে বা কোনো ভাগ্য উদয় সেরকম সেই জন্য হয়নি। যদি আশিকির আগে সেই গানগুলো বেরিয়ে যেত, হয়তো তার একটা আলাদাই জায়গা হতো। কিন্তু যা ভাগ্যে লেখা থাকে তাই হয়। আশিকি যদি 90-তে রিলিজ হয়েছে, সেইবারই টি সিরিজ থেকেই রিলিজ হয়েছে
আমার একটা অ্যালবাম অরূপ প্রণয় কুমার শানুকে নিয়ে, আমার প্রাণের খাতা। পারলে আমি দর্শকদেরও বলবো, যারা সত্যি সঙ্গীত অনুরাগী, আমার প্রাণের খাতাটা কোনো জায়গা থেকে যদি পান, বা ইউটিউবে তো পাবেনই, 101% পাবেন, একটু টাইপ করে শুনুন। আপনারা আশা করছি আনন্দ নয়, অতিরিক্ত আনন্দ পাবেন, এইটুকু আপনাদের বলে দিতে পারি। তো তারপর তো আর কি আর বলবো, তারপর টি সিরিজ থেকে চলে এলাম এইচএমভির সুরের রজনীগন্ধা, প্রিয়তম মনে রেখো, সবই শুনেছেন। আজকেও পুজো প্যান্ডেলেতে এদিক ওদিক সব জায়গায় গানগুলো বাজছে। অ্যাকচুয়ালি তখনকার যে গানগুলি এখন কোথায় যেন হারিয়ে গেছে। আর ওই গানগুলি 90 দশক বা 80 দশক বলবো না, এগুলি যেমন চির নবীন, চির নতুন, ঈশ্বরের কৃপা। একদম সব সময় মনে হয় এই যেন শুনলাম, এই যেন শুরু হলো সবকিছু, একদম ফ্রেশ লাগে, একদম মনকে একটা শান্তির একটা যে খোরাক। অ্যাকচুয়ালি গান শুনি কখন দুঃখে থাকলে শুনি, সুখে থাকলেও শুনি, মনকে শান্ত করার জন্য শুনি। একদম একদম এই গানগুলো কোথায় যেন এত শান্তি দেয় মানুষকে, যার কারণে মানুষ এগুলো ভুলতে পারছে। একদম 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 একদম। এই গানগুলি কি এখন যে নতুন নতুন গান তৈরি হচ্ছে, এগুলোকে ওই যে ওই প্রশান্তির যে জায়গাটা, এটাকে কোথাও অভাব দেখা দিচ্ছে? অফকোর্স, আপনাকে তো বললাম, সঙ্গীতের প্রাণ হচ্ছে, যেটা আমি বলি, মেলোডি ইজ দ্য সোল অফ অল কাইন্ড অফ মিউজিক। ইট স্টিমুলেটস, ইটস মোটিভেটস, ইট কানেক্টস, ইট ট্রান্সফর্ম এ ক্যারেক্টার, ইট ট্রান্সফর্ম এ কমপ্লিট সোসাইটি। মিউজিক একটা সমাজকে বদলাতে পারে, প্রোভাইডেড সেই মিউজিক মেলোডিয়াস মিউজিক হওয়া উচিত। মেলোডিয়াস মিউজিক একসময় ছিলেন, আপনারা দেখেছেন, মানুষের তখন আচরণ, মিষ্টি ব্যবহার, সেই সময়টা সেই ছিল বলেই। মিউজিক বদলে গেছে, মিউজিক দিনে দিনে বিকৃত হতে অলরেডি হয়েই গেছে। এবং তার মাঝে কি ভালো কিছু মিউজিক নেই? আছে হয়তো কিছু, সামান্যতম হয়তো বেঁচে রয়েছে, কিন্তু অধিকতম মিউজিক যা হয়েছে তার প্রভাব আপনার সাইকোলজিক্যালি মানুষের মনেতে যেভাবে পড়েছে, আজ মানুষের কথাবার্তা, চাল চলন, ব্যবহার, সব কিছুর ভিতরে তার প্রকাশ পাচ্ছে। তো মেলোডি সত্যি একটা সমাজকে বদলাতে পারে, আর এটাকে নিয়ে আমার লড়াইও চলছে। আমি একটা বিপ্লবও করছি আমি এটাকে নিয়ে। রিমঝিম সঙ্গীত দুনিয়া বলে আমার একটা ব্যানার রয়েছে, RIMZHIM, 7খানা, RIMZHIM, 7টা সারেগামা পাদানিসা। তো রিমঝিম সঙ্গীত দুনিয়া, এইটার আন্ডারেতে একমাত্র সুরকার যে ম্যাগাজিন তো বার করলো সন 2000 থেকে, এই নামেই রিমঝিম সঙ্গীত দুনিয়া মানে। এবং একটা সুরকার যে কলম ধরতে পারে প্রতিবাদী সুরে, জার্নালিস্ট আমি হয়ে গেলাম, এবং তার আমি সম্পাদকও হলাম। ইংরেজি এবং হিন্দিতে প্রকাশিত হতো, এবং বিভিন্ন আমি আর্টিকেল তার ভেতরে আমি নিজে চিন্তা করতাম, ওর ভেতরে পাঠাতাম। শুধু সুর নয়, সুরের জন্য আন্দোলনও বটে। আন্দোলনও করেছি সেই একদম মনে প্রাণে, রন্ধ্রে রন্ধ্রে সঙ্গীত, একদম যাতে সুর সেই মাধুর্য ফিরে আসে যাতে। এবং শুধু তাই নয়, বিভিন্ন স্টেটেতে গিয়ে, এই যে এবার আমি আগরতলা এসেছি, প্রথমবার আগরতলায় আসা, মনের ভেতরে একটাই প্রতিজ্ঞা ছিল, আগরতলার মানুষকে বোঝাবো মাধুর্য কাকে বলে। আদারওয়াইজ আমি দেখছি এখানে রীতিমতো সঙ্গীতকে নিয়ে চর্চা হয়। আমি এত অভিভূত, আগরতলা এসে হয়তো আগামী দিনে আমি এখানে হয়তো আমার বাসস্থানও করে নিতে পারি। বাহ, দারুণ একটা কথা শুনলাম আমরা। কারণ আমার মনটাকে কেড়ে নিয়েছে আগরতলা। আমি এখানে হয়তো একটা ছোট্ট জমি টমি নিয়ে নিজের বাসস্থান, আর এই মাটিতে থেকেই তো শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন পৃথিবী কাঁপিয়ে গেছে। তো হতে পারে আমি এখানে আসার পর হয়তো পৃথিবী কাঁপাই কি না কাঁপাই, ভারতবর্ষ যদি কাঁপাতে পারি তাহলে যথেষ্ট। পৃথিবী অলরেডি কাঁপিয়ে দিয়েছেন আপনি, আর কাঁপানোর অপেক্ষা রাখে না। আর আপনি যদি এখানে আসেন, আমাদের যে ছোট ছোট প্রজন্ম, কচি কাচারা অনেক কিছু শিখতে পারবে। অনেক কিছু দেখছি আমি, অনেক কিছু দেখছি, স্টাডি করতে। প্রত্যেকটা দিনই তো আমাকে এখান থেকে ডাক, ওখান থেকে ডাক, সব জায়গায় যাচ্ছি আমি, এবং দেখছি এত উৎসুকতা, আর তার থেকে বড় স্বভাব, একটা মানে নমনীয়তা, মানে তাদের ভেতরেতে মানে একটা কোমল স্বভাব। আমি
এত জায়গায় ঘুরেছি, প্রচুর জায়গায় ঘুরেছি, কিন্তু এই ওয়ার্কশপ করতে এসে, ওয়ার্কশপটা এবার হলো না, আমি পরবর্তীকালে এসে ওয়ার্কশপটা হবে, এত শর্ট নোটিসে হয়ও না, তবে দেখে টেকে গেলাম, বুঝে টুঝে গেলাম, করব। এইটাই বোঝানোর জন্য মাধুর্য কাকে বলে তোমরা ওটাকে ধরে রেখো, ছেড়ো না। তোমরাই পারবে মানুষকে বোঝাতে যে এর দ্বারা সত্যি একটা সামাজিক পরিবর্তন ঘটতে পারে। সেই বলুন। এবার বলতে চাইছি যে একটু পেছনের দিকে ঘুরে তাকাবো, যে ছোটবেলা থেকে কি এই মিউজিক নিয়ে বা গানের প্রতি আগ্রহটা এমনই ছিল? এবার এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, কারণ তা না হলে তো সঙ্গীতের পথে, এটাই তো নিয়ম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার পুরো ফ্যামিলিটা অ্যাকাডেমিক ফ্যামিলি, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডক্টর, এই ওই যা হয়, বড় বড় মিনিস্ট্রি লেভেলেতে, কেউ আন্ডার সেক্রেটারি, কেউ ডিরেক্টর, এরকম সব। তো বলতে পারেন আমি একটা ব্যতিক্রম। আমিও কিন্তু বিজ্ঞানের স্নাতক করে আমি ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দিকে মানে অগ্রসর হয়েছিলাম, পড়ছিলামও, করে কিছু বছর করে আমি এটা ছেড়ে দিলাম। কারণ সুরের যখন ওইটা মানে তরঙ্গ যখন নাড়াচাড়া করে না, মনের তরঙ্গ তখন আরও বেশি, বুঝতে পেরেছেন তো? সুরের তরঙ্গে ভাসিয়ে নিয়ে গেছে। একদম একদম। তো এখন এলো কোথা থেকে? আমার মা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত শেখাতেন। মা কলকাতার মেয়ে, আমার জন্ম কিন্তু কলকাতায়, আমি বালিগঞ্জে আমার জন্ম হয়, কোনো একটা হসপিটাল রয়েছে সেখানে আমার জন্ম হয়। 1.5 বছর আমি বাংলার জল খেয়ে আমার সঙ্গীত যাত্রা বলবো না, আমার জীবনযাত্রা শুরু হয়। এবং ওই যে জলটা খেয়েছিলাম না, আমি ঋণী ওই জলটার প্রতি। ওই জলটা খেয়ে যে আমি চলে গেলাম, আমি দিল্লিতে মানুষ, আমি দিল্লি ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা, সিবিএসই বোর্ড থেকে পড়াশোনা করে তারপর দিল্লি ইউনিভার্সিটির আমি স্নাতক, এবং বিজ্ঞানেতে বিএসসি। তো তারপর আমি ওই ছোটোবেলা মাকে দেখেছি, মা গান শেখাচ্ছেন, তাও কি রবীন্দ্রসঙ্গীত। আপনি কল্পনা করতে পারবেন না রবীন্দ্রনাথকে, মানে ঠাকুরকে আমি যে কী ভালোবাসি আপনি কল্পনা করতে পারবেন না। এবং আমার সঙ্গীতের ভেতরে কিছু ছোঁয়া তো থাকবেই। আমার সঙ্গীতের ভেতরে দুটো জিনিস ভীষণ ছোঁয়া পাবেন, একটা সিম্ফনি মিউজিক ছোঁয়া, আর দ্বিতীয়ত রবীন্দ্রসঙ্গীতের ওই আবেগ। এটা আমি একদম, হ্যাঁ, এই দুটোকে আমি কিন্তু মাথায় রেখে আমি কম্পোজগুলো করি। ওই ব্রহ্মসঙ্গীতের যে একটা ছোঁয়া, মানুষকে জাগানো, ব্রহ্ম, আর সিম্ফনিস। আমি মানে যে ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতকে আমি অবহেলা করি, তাকে রীতিমতো আমি প্রণাম করি। উস্তাদ বড়ে গুলাম আলী খাঁ থেকে শুরু করে যারা যারা, তাদের সকলকে, ওটা তো খুবই দরকার। কিন্তু ক্লাসিক্যালকে আমি ভালোবাসার সাথে সাথে লাইট মিউজিকটাকে আমি বেশি করি, কারণ সকলে বুঝতে পারে না। কারণ আমি দেখি বড় বড় কনসার্টেতে, সঙ্গীত জানুক আর না জানুক, ক্লাসিক্যাল হতে একটু ঝালা দিল, দেখলাম লোকেরা একে অন্য দিকে থেকে একজন মাথা নাড়াচ্ছে, আর একজন বাহ 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 বাহ, সে বুঝুক আর না বুঝুক বলছে সেই। কিন্তু আমি সেটা চাই না। আমি বললাম বাবাটা এখান থেকে হোক, যদি তারা বুঝতে পারে। তো লাইট মিউজিকে সে স্কোপটা, এরিয়াটা রয়েছে। তো লাইট মিউজিকেতে আমি, যেহেতু আমার এই চর্চা চলছে, আমি করে যাচ্ছি, আপনাদের বিতরণও করছি সব সঙ্গীত, তো এটাকেই আমি প্রাধান্য দিচ্ছি। এবং আমি বলছি সকলকে, এটা আমার অ্যাপিল আজকালকার সুরকারকে, যে তোমরা মেলোডিটাকে ধরে রাখো এবং চেষ্টা করো যতটা পারা যায় মেলোডি দিতে। ওয়েস্টার্ন মিউজিকের মেলোডি যথেষ্ট রয়েছে, পঞ্চমদাও রেফার করেছেন, অনেকেই করেছেন, আমি নামটা আমি কাউর নিতে চাই না। মমতা বলে একটা ছবি আছে, রহে না রহে হাম, ওর ইন্ট্রো মিউজিকটা যেটা হচ্ছে, এটা অ্যারেবিয়ান মিউজিক। আপনি দেখবেন অ্যারেবিয়ান মিউজিক বলে একটা অ্যালবাম বেরিয়েছিল, তার বিগিনিংটা একদম রহে না রহে হাম, তার বিগিনিংটা মানে ইন্ট্রো মিউজিকটা একদম ওটা। রোশন, ওর মিউজিক ডিরেক্টর ছিলেন রোশন। স্টাডি করেছি, প্রচুর স্টাডি করেছি, আজকেও করছি, করতে থাকবো। আর কেন, মানুষের জন্য আমরা জন্মেছি, মানুষ
মানুষকে যদি সে আনন্দ দিতে না পারি, অসম্পূর্ণ ব্যাপার যদি থেকে যায়, মানুষকে সে আনন্দ দেওয়া যায় না, রীতিমতো মেহনত করতে খাটতে হয়। আর আপনি আমাকে দেখবেন আমি কিন্তু সবসময় লো প্রেফারে থাকি। আমি কিন্তু কোনোদিনও আপনাকে দেখবেন না জাজ হয়ে আমি সারেগামাতে এসেছি, ইন্ডিয়ান আইডলেতে এসেছি, আমি যাবই না। আমি তাদের ছোট করছি না, আমার পারসেপশনে আমি যাব না, কারণ আমি নবগত শিল্পীদের সাথে আমি ইমোশনালি কাউকে আমি হার্ট করতে পারবো না, আঘাত করতে আমি পারবো না। আমার টাকা চাই না, নাম চাই না, কিচ্ছু চাই না, কিন্তু ওই ছোট ছোট যারা ওঠে তারা একটা আশা নিয়ে আসে, হয়তো বা আমরা সিলেক্ট হয়ে যাব, হ্যান হয়ে যাবো, ত্যান হয়ে যাবো, কোনো না কোনো জায়গায়, বহু জায়গায় আপনারা দেখেছেন আহত হয়, আর আমি আহত করতে চাই না। সেই একদম, যদিও অনাহত আমাদের সঙ্গীতের ভেতরে তো সেই ব্যাপারটা আছে, তো আমি সেইভাবেই আমি এগিয়ে যেতে চাইছি, এবং আমি ডেফিনেটলি আমি এই বিষয়েতে আমি কাজও করছি, বহু উদীয়মান শিল্পীদের আমি তুলে ধরার চেষ্টাও করছি, যার জন্য ত্রিপুরাতে এসে, আগরতলাতে এসে উদীয়মান শিল্পীদের নিয়ে আমি সেপ্টেম্বর মিডলেতে একটা অনুষ্ঠান করছি। অনুষ্ঠানের নামটা বলে দিই, বলবো? হ্যাঁ, একদম একদম। অনুষ্ঠানের নাম, আপনারা সবাই আসবেন, খুব সম্ভবত, যেহেতু টাকাটা দিইনি, টাকাটা হয়তো কাল সোমবার আছে, কালকে দিয়ে দেবো। রবীন্দ্র শতবার্ষিকী ভবন, যেটা শচীন দেব বর্মনের বাসস্থান ছিলেন এক সময়, আমি যা জানি, ওখানকার আমি ওই মাটিটা আমার মাথায় ছোঁয়াতে আমি কাল পরশু গিয়েছিলাম, ছুঁয়েও এসেছি। তো ওই অডিটোরিয়ামটাতে আমি করছি নবাগত শিল্পী, ত্রিপুরার নবাগত শিল্পীদের নিয়ে, মানে অবশ্য যোগ্য শিল্পীদের নিয়ে, তাদের চয়ন করে, তাদের রীতিমতো রিহার্সালের মাধ্যমে, পূর্বাভ্যাস যেটাকে বলে, করে আমরা এই প্রোগ্রামটা আমি প্রেজেন্ট করতে চলেছি। আপনারা আসুন, প্রিয়তমা, মনে রাখো প্রোগ্রামটা আপনারা প্লিজ এসে দেখুন। আপনারা যে কি আনন্দ পাবেন, আপনাকে আমি এই কথার দ্বারা সেটা আমি বোঝাতে পারবো না। আচ্ছা, এতক্ষণ তো অনেক কথা হলো, এবার একটু গান শুনবো। আপনাকে কাছে পেয়েছি আর গান শুনবো না, এটা তো হয় না। দেখুন, আমি তো গান, মানে আমি পারফর্মও করি, তো গান তো আমি গাইবো। অ্যাকচুয়ালি আমি হারমোনিয়ামেতে একটু বেশি কমফোর্টেবল থাকি, তবু আমি দু চার কলি, তো আমি প্রতিটি গানে একটু একটু গান সব আমি শুনিয়ে দিতে চাই। যেমন আমার তো মানে পৃথিবীতে যে কোনো যাবে সকলে এই গানটা জানে, কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমারও মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখি নিগো আর, প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। তারপর তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই। অনেক গান আছে, একটা গান যেটা ছবির গান নয়, যেটা কোনো মিউজিক কোম্পানির গান নয়, গানটা একটা অর্ডিনারি গান, দূরদর্শনে রেকর্ড হয়েছিল, সিপিসি প্রোডাকশন, সেন্ট্রাল প্রোডাকশন সেন্টার, এশিয়াড ভিলেজ, এশিয়াড হয়েছিল না দিল্লিতে, হ্যাঁ। তাতে আমি একটা সুর করেছিলাম। সেই সুরটা যে এমন করে বিশ্বের কোণে কোণে লোকেরা আপলোড করবে, ওরা চাহিদা হয়ে যাবে, সেই গানটা শোনাচ্ছি। লাখ समाला दिल नहीं माना, कोई इसे तो अब समझाना, देख रहा है ये पगला साजन का सपना, लाख समाला दिल नहीं माना। এই গানটা ইউটিউবেতে রয়েছে, প্লিজ টাইপ করবেন, লাখ সামহালা দিল নেহি মানা। গানটা যোগেশজি লিখেছিলেন, যিনি লিখেছিলেন রিমঝিম ঘিরে সাবন, ওনারই সেই যোগেশের লেখা এটা, লাখ সামহালা দিল নেহি মানা। প্লিজ শুনবেন। আর একটা গান আপনারা শুনবেন, শাহরুখ খান আমার যতদূর সম্ভব জীবনে প্রথম বোধহয় ওটা কম্পেয়ারিং করছেন, কুমার শানু জীবনে প্রথমবার সেখানেতে, এবং আমিও সেখানেতে সুরকার হিসেবেতে। আমার সেই গানটা
मिला कोई डगर में बसा मन के नगर में। এই গানটা টাইপ করে প্লিজ দেখুন, এই দুটো গানেরই লাক্সামালা দিল নেহি মানা আর মিলা কই ডগর মে ভিউয়ারশিপটা দেখুন, আর কতজন এটাকে আপলোড করেছে। তো আপনারা আনন্দ পাবেন বলে শেয়ার করলাম এটা। একদম একদম, সেই গানগুলি এত মনকে ছুঁয়ে যাওয়ার গান না, শুনলে আরো শুনতে ইচ্ছে করে, কিন্তু সময়টা তো চলে যাচ্ছে। সে বাংলার উত্থান পতন গানের দেখেছেন, মুম্বাইয়েরও উত্থান পতন দেখেছেন, এখন কি মনে করছেন, নতুন প্রজন্মকে কি বলতে চাইছেন? আমি তো দেখুন, আমি নতুন প্রজন্মের জন্য আমার একটাই হচ্ছে যে তোমরা ফলো করো তাদের জীবন দর্শন, যারা প্রকৃত গান গেয়ে তোমাদের আজকে প্রেরিত করছে। যেমন মোহাম্মদ রফি, কিশোর কুমার, হেমন্ত দা, মান্না দে, লতাজি, আশাজি, গীতা দত্তজি, জ্যোতিকা রয়, আমি সুমন কল্যাণপুর, এই নামটা নিলে থেকে যেত, একটা মানে বিরাট বড় নাম সুমন কল্যাণপুর। উনি তো বাংলাদেশে ওনার সব কিছু ছিলেন, ওখানে ওনাকে অ্যাওয়ার্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড কিছু কি দেওয়া হলো, তারপর উনি এখানেতে এলেন এবং উনি হচ্ছেন মহারাষ্ট্রেন সুমন কল্যাণপুর। বাংলা যেহেতু ওখানে ছিলেন বাংলাদেশেতে, ফ্লুয়েন্ট বাংলা বলেন এবং এত ভালো ভালো গান গেয়েছেন। তো আমি এই মানে নতুন প্রজন্মের জন্য আমি এটাই বলবো, সাধনা করো আর কখনোই এটা ভেবো না যে আমার একটা গান আমি যদি লাগিয়ে দিতে পারি বা শুধু টাকা কামাবো শো করে। মানি বেগেটস মানি বাট নো পিস অফ মাইন্ড। পিস অফ মাইন্ডের জন্য যেটা দরকার, কিছু সিদ্ধান্ত, কিছু আদর্শ, এগুলো খুব দরকার, সেগুলো ধরে রাখো। দেখবে তোমরাও কখন তোমাদের গান পৃথিবী মনে করবে, স্মরণ করবে তোমরা কি দিয়ে গেছো। এটাই আমি বারবার বলি, এমন কাজ করে যাও যেটা চিরস্মরণীয় হয়ে থাকে। একদম সেই অক্লান্ত পরিশ্রম করেছেন, আজীবন পরিশ্রম করেছেন, এখনও করে যাচ্ছেন। এখন মাঝে প্রণয় অধিকারী ছিলেন আপনার জুটি হিসেবে, এখন আবার একা হয়ে গেলেন আপনি। আমি একা প্র্যাকটিক্যালি শুরু থেকেই রয়েছি, মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। ও ছিল এবং অত্যন্ত চঞ্চল স্বভাবের থাকা দরুন তাকে বসানো বড় মুশকিল হয়ে যেত। কিন্তু তার মানে এ নয় যে সে গুণী ছিল না, ভীষণ গুণী ছিল এবং ভালো ভালো আমার সাথে মানে বসে সে কম্পোজও করেছে। কিন্তু দুঃখর ব্যাপার, তাকে ধরা সহারার বাইরে, মানে এতই চঞ্চল স্বভাবের ছিল। তো একাই আমাকে করে যেতে, প্রিয়তমা মনে রেখো যে অ্যালবামটা সম্পূর্ণ আমাকে একা করে যেতে হয়েছে। কত যে সাগর নদী পেরিয়ে এলাম, এ তো নয়, ও চোখে তোমার শুরু আর শেষ, তোমরা আসবে তো, তারপর কে বলে ঠাকুমা বয়স পেরিয়ে গেছে 80, ও চোখে তোমার শুরু আর শেষ, মানে আমি যে মানে একা বসে আমাকে তোমার হাসিতে বধূ জানি না আছিস কি জাদু, ওই গানটা। আর কেউ যদি বলে আমি ক্লাসিক্যাল পছন্দ করি না, ওটা রাগ কালাবতীর উপর আমি করেছিলাম। তোমার হাসিতে মান্না দে বেঁচে থাকতে প্রশংসা করে গেছেন ওই গানটার। আপনি জানেন তোমার হাসিতে বধূ জানি না আছে কি জাদু, হ্যাঁ পপুলার গান। তো সম্পূর্ণ একলা আমাকে করে যেতে হয়েছে। সুর রজনীগন্ধাতে কখনো এলো শানু বলতো লোকটাকে ধরাই তো বড় মুশকিল, অথচ তোমাকে একাই করে যেতে হচ্ছে সব। পরবর্তীকালে ও মানে আমি ওকে বললাম, আমরা তো বোম্বের যখন করছি মিউজিক, তো তুমি একটুখানি এখানে থাকো, বাংলাকে আমরা অনেক কিছু দেবো, আগে পুরো বিশ্বকে দিয়ে দিই অনেক কিছু। এখন আমরা তো মোটামুটি একটা রেকগনিশন পেয়ে গেছি, হিন্দি ছবি পাচ্ছি আমরা, করে নিই। ওর আবার ওই চঞ্চল স্বভাব, হঠাৎ উড়ে চলে এলো আমাকে ছেড়ে এখানেতে। যখন আমাকে ছেড়ে চলে আসবে, তো তারপর ও অনেক নিচে কাজ করার চেষ্টা করেছে, একটা গানও সেভাবে স্বীকৃতি পায়নি। একদম কিছু উপরের ভগবানের উপরেও ব্যাপারও আছে। যাই হোক, অনেক পরিশ্রম করলেন, তার জন্য আপনি অ্যাওয়ার্ড পেলেন, লাইফ অ্যাচিভমেন্ট, হ্যাঁ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিলেন আমাকে। 104 বছর পুরনো ইনস্টিটিউট, মানে 1920 থেকে ওই ইনস্টিটিউশনটা চলছে, জর্জ টেলিগ্রাফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। আপনারা আশা করি এরকম আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বহু আগে আপনারা দেখবেন, এর আগে। এবার লোকেরা টনকটা নড়েছে কিন্তু অনেক দেরিতে। আপনাকে একটা ক্লিপ পাঠাবো, ওই আমার যে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি, তাতে কুমার শানুর একটা বার্তা রয়েছে। সেই ক্লিয়ার কাট বার্তাতে বলছে, কুমার শানু তো 5বার ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে,
হ্যাঁ পেয়েছে। পদ্মশ্রী পেয়েছে, ও তো একটা কোনো মানে এমনি কোনো সিঙ্গার নয়। না তো সেই জন্য আমি ওকে মাঝে মাঝে বলি আমার গায়ক আমার নায়ক, এটা আমি বলি। তো বলছে অরূপদাকে প্রণাম, এবং অরূপদাকে এই সম্মানটা বহু আগে দেওয়া উচিত ছিল। বাংলা যারা এত রুচিশীল তারা জানে, যারা এত বোদ্ধা সঙ্গীতের, অরূপদাকে কী করে তারা ভুলে যেতে পারে। সেই একদম। তো জানি না কি হয়েছে, তো এখন লোকেরা তাদের ওই হয়েছে না, অরূপদা চাই, অরূপদা চাই, অরূপদা চাই। অনেক ছবিও করছি আমি, হিন্দি বাংলা সব কিছু মিলে। আশা করছি ভবিষ্যতে আপনারা আরও হয়তো কিছু ভালো ভালো কিছু আমার কাছ থেকে একদম পাবেন। সেটা আশাই করে বসে আছি আমরা। অবশ্যই। অনেক অনেক ভালো ভালো গান, সুর আমরা দেখতে পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই, অতি অবশ্য পাবেন। কারণ আমি যখন গান করি, আমি ওই রকম 1 ঘন্টা 1.5 ঘন্টা গান তৈরি করা গান করি না। আমি যখনই গান করি অন্তত পক্ষে দিন 7 মতো লাগে আমার একটা গান কম্পোজ করতে। মানে একটা গান করতে আমি বোধহয় 100খানা গান রিজেক্ট করে দিই, নিজে থেকে রিজেক্ট করি। না, পাবলিক নেবে না, না পাবলিক নেবে না। সেই অনুভূতিটা থাকতে হবে, তো মনকে ছুতে হবে। হ্যাঁ, পাবলিক কি সত্যি আমি যখন মনে হবে না লাগছে, মনে হচ্ছে, তারপর ওই গানটাকে ফাইনালাইজ করি। তো সুতরাং আর আমি তাছাড়া আজকের দিনে যেসব আইটেম গান টানগুলো হয় না, ওগুলো আমি কত ছবি ছেড়ে দিই, আমার দরকার নেই টাকা, আমার নাম চাই না, কিছু চাই না, কাজ করব তো ভালো কাজ করব। আর আমার দর্শনটা পুরো সলিলদা, শচীন দেব বর্মন। বছরে যদি আমি 8 থেকে 10খানা ছবিও করি, আমার এক গাদা ছবি চাইও না, 8খানা 10খানা ছবি যেন চিরস্মরণীয় হয়ে থাকে, এটাই আমার চিরস্মরণীয়ই হয়ে আছে আপনার গানগুলি। সত্যি যত বলবো ততই কম। দর্শক বন্ধুরা সকলে বুঝতে পাচ্ছেন, সত্যি গানগুলি যে সুর দিয়েছে, সে সুরকার আজকে আমাদের মধ্যে উপস্থিত। সত্যি বিষয়টা ভাবলেই শরীরে শিহরণ জেগে উঠছে। আপনি বহু বছর আরো কাজ করুন, এভাবে কাজ করে যান, আমাদের ভালো ভালো গান উপহার দিয়ে যান। বেশ, আপনাদের আশীর্বাদ চাই, আপনারা আশীর্বাদ করে যান যাতে বেঁচে থাকতে পারি এবং বেঁচে যাতে ভালো ভালো কাজ আপনাদের দিয়ে যেতে পারি, এই আশীর্বাদটুকু শুধু চাইবো। একদম, আপনি বেঁচে থাকুন এবং সুস্থ থাকুন। একদম। না, আমার 3 মাস আগে ব্রেন সার্জারি হলো। আচ্ছা, এই যে দেখতে পারবেন এখানে, এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। 3 মাস আগে আমার একটা ব্রেন সার্জারি হলো। মানে মানে এমন একটা মানে হয় না, আমরা সঙ্গীতের জগতের মানুষ, তো সঙ্গীতের জগতে মানুষের খুব ইমোশনাল হয়। একটা মানে এমন একটা ইমোশনাল একটা এনগ্লাফ, মানে একটা এমন ব্যাপার হয়ে গিয়েছিল, তাতে হয়তো কিছু আমার ব্লাড ভেসেলাতে কিছু ব্লাস্ট হয়েছে বা কিছু হয়েছে, ক্লটিং হয়ে গিয়েছিল। তো অনুভূতি না থাকলে তো ইমোশনও হবে না। না, সেই অনুভূতি মানেই গান, আর সুরটা তো ওই অনুভূতি থেকে আসে। একদম একদম একদম। তো আজকে আমরা তো সময় সীমিত, একদম কোনো ব্যাপার নেই, প্রান্তে চলে এসেছি। আপনারা যখন চাইবেন আমার পরবর্তী ধরুন ছবি করছি বা আপনাদের এখানে যেটা যখন আমি প্রোগ্রামটা করব, তাতেও আপনাদের আমি আগে থেকেই আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আপনারা আসবেন, সেটা কভারও আপনারা করবেন। আমি চাই দরকার হলে আপনাদের যিনি কর্ণধার তাদের সাথে বলবেন যে আমার সাথে এই ব্যাপার নিয়ে কথা বলে নিতে, কারণ প্রোগ্রামটাকে আমরা এমন প্রোগ্রাম ত্রিপুরার বাসীর মানে কোণে কোণেতে যেন যারা যারা সঙ্গীত অনুরাগী তাদের কাছে পৌঁছে যায় ওই বার্তাটা, ওই প্রোগ্রামের যে মেসেজটা, ওই রকমই প্রোগ্রাম করছি। একদম একদম। আমরা চাইবো অনুষ্ঠানটা এত ভালো হোক, আর আপনার যে মোটিভ যেটা চাইছেন আপনি, সমাজে শুধু মাধুর্য ছড়িয়ে যায়, হ্যাঁ মাধুর্যটা যাতে সকলে ধরে রাখে, সে বার্তাটা যাতে সকলে পায়। দর্শক বন্ধুরা, সেই আশাই আমি করব। দর্শক বন্ধুরা, আমরা তো অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অনেক কথা হলো ওনার সম্বন্ধে, গান সম্বন্ধে, অনেক কিছু অজানা কথা আজকে আমরা জানতে পারলাম। এভাবেই আমাদের সাথে থাকুন এবং নিত্য নতুন প্রোগ্রাম নিয়ে আমরা আবার চলে আসব আপনাদের কাছে। এ বলেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।